দর্শক, কৃষি, কৃষক আর কৃষিতে সম্ভাবনার কথা নিয়ে আবারও হাজির হলাম বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি কথনের আজকের পর্বে। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, তুলে আনি কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ আর কৃষি প্রযুক্তির গল্প। আমরা কথা বলি কৃষিতে ভর করে এগিয়ে যাওয়া বাংলাদেশের। বরাবরের মতো আজও আমি মেহনাজ মুন্নি আছি পুরোটা সময় আপনাদের সঙ্গে। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আসুন এক নজরে দেখে নেই কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে। দেশে মশলা ফসল জিরা চাষে ব্যাপক সাফল্য। বরেন্দ্র অঞ্চলে ফলনে ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। খাগড়াছড়ির পাহাড়ের বস্তায় আদা চাষে কৃষি উদ্যোক্তাদের বাজিমাত। থাকছে টকটকে লাল রং রসলো কর্নিলিয়ান চেরি চাষের গল্প। সেই সাথে জানাবো এই সপ্তাহে কৃষি আবহাওয়ার পূর্বাভাস, ফসল রক্ষায় পরামর্শ। জিরা আমাদের রান্নায় ব্যবহৃত অতি পরিচিত মশলা। এই প্রয়োজনীয় মশলাটি এতদিন ধরে ছিল পুরোপুরি আমদানি নির্ভর, তবে এখন আমাদের দেশের মাটিতেই ফলছে জিরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাত বাড়ি জিরা 1 চাষের সাফল্য স্বপ্ন দেখাচ্ছে এই মশলার চাষে। সারা দেশে এবছর 400-এর বেশি কৃষক চাষ করেছেন এই জিরা। দর্শক, দেশে জিরা চাষের এই অভূতপূর্ব সাফল্য নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। জিরা অতি পরিচিত এই মশলা ফসলটির ব্যবহার হয় সব রকমের রান্নায়, মাছ, মাংস, নিছক নিরামিষ কিংবা ডাল। জিরা ছাড়া রান্না একেবারেই অচল। রান্নার ফোড়ন হিসেবে অনেকেই গোটা জিরা ব্যবহার করেন, আবার গুঁড়া মশলা হিসেবেও জিরা ব্যবহার করা হয়। শুধু স্বাদ আর গন্ধে নয়, মানবদেহের জন্য দারুণ এক ভেষজ উপাদান হলো জিরা। জিরা হজমের জন্য উপকারী, বমি ভাব কমায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। আশার কথা হলো বাংলাদেশে জিরা চাষের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে বাড়ি জিরা 1। সারা দেশে এবার প্রায় 400 চাষি চাষ করেছেন জিরা। ফলনে এগিয়ে আছে দেশের বরেন্দ্র অঞ্চল। তাদের উৎপাদন এবার লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত বগুড়ার শিবগঞ্জের মশলা গবেষণা কেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছিল জিরা নিয়ে গবেষণা। প্রায় 12 বছর গবেষণার পর 2022 সালে বাড়ি জিরা 1 জাতটি অবমুক্ত করে মশলা গবেষণা কেন্দ্র। যখন রিসার্চে শুরু করি তখন থেকে মনে হয়েছে যে না, আমাকে এমন কিছু করব যেন দেশের জন্য এবং আমার নিজের জন্য, এটা আমি যখন না থাকবো না তখনও যাতে আমার কথাগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। সেই কারণেই যে নতুন কিছু চিন্তা করতে 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 যেহেতু মশলায় আসি, যে নতুন কোন মশলা নিয়ে কাজ করা যায়, সেখান থেকেই শুরু। আমি 2008 সালে আমি মশলা গবেষণা বগুড়াতে আসি এবং সেই সময় আমার সিএসও ছিলেন, প্রধান ছিলেন, তিনি আমাকে জিরা নিয়ে কাজ করার পরামর্শ দেন এবং সেটা নিয়ে আমি অনেক রিসার্চের ডকুমেন্টগুলো করার পরে আমি যখন সামান্য কিছু বীজ আমি এখান থেকে পেয়ে যাই, যেমন সেখানে হয়তো 50-60টা বীজ ছিল, সেই 2008 সালের কথা বলছি আমি। হ্যাঁ, 50-60টা বীজ ছিল। তা আমাদের এক সিনিয়র ডক্টর শহীদুল আলম, উনি আমাকে সেই বীজগুলো হ্যান্ড ওভার করে। তারপর থেকে আমি এই যে একটা ফসল করতে গেলে কীভাবে জাম্পলাজম কালেকশন করতে হয়, আমি তো নতুন। তখন আমি বিভিন্ন আমাদের যাতে পরিচিত আছে কিংবা যোগাযোগ করে সেখান থেকে আমি বীজ নিয়ে আসার চেষ্টা করি। এবং আমি নিজেও ইন্ডিয়াতে গিয়েছি আমার অফিসিয়াল ট্যুরে। সেখানে গিয়েও আমি হয়তো বীজ হিসেবে পাই নাই, কিন্তু আমি বিভিন্নভাবে আমি সেখানে বীজ কালেকশন করার চেষ্টা করেছি। দেখা গেছে যে কিছু গজাইছে, কিছু গজায় নাই। এই যে শুরু হইল, সেখান থেকে আমি মনে করি প্রথম আমার সেই 50-60টা বীজ থেকে 20-25টা গাছ হয়েছে। সেখান থেকে আমি 10-12টা গাছের থেকে আমি প্রথম আমার সফলতার যে একটা জিরা বাংলাদেশে হয় এবং জিরার যে বীজ হয়, সেখান থেকে আমার শুরু। এরপর থেকে গবেষণার পাশাপাশি কিছু অগ্রগামী কৃষকের মাধ্যমে শুরু হয় মাঠে জিরা চাষ। যাত্রার প্রথম বছরে সাফল্য কম আসলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন এবং বিভিন্ন ধরনের জাম্পলাজম কালেকশন করার পরে প্রায় 45 থেকে 47টা জাম্পলাজম কালেকশন করা হয়। সেখান থেকে ইভ্যালুয়েশনের মাধ্যমে কি প্রোডাকশন টেকনোলজিকে আমাদের স্ট্যাবলিশ করতে হয়েছে। এই প্রোডাকশন টেকনোলজি এবং আমার ইভ্যালুয়েশন করে সেখান থেকে যে ভালো জাম্পলাজম যেটা, সেখান থেকে আমরা এই বাড়ি 1 নামে 2022 সালে রিলিজ হয়। বর্তমানে বগুড়া, রাজশাহী, ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন এলাকায় জিরা চাষ হচ্ছে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর মাটি ও আবহাওয়া জিরা চাষের জন্য সবচেয়ে উপযোগী। এখানকার ফলন জিরা চাষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরও প্রায় 100 জন চাষিকে আধা কেজি করে জিরা বীজ দিয়েছে মশলা গবেষণা কেন্দ্র। তাদের মধ্যে মাত্র 10 জন কৃষকের মাঠ নষ্ট হয়েছে, বাকিরা জিরা চাষ করেছেন। আধা কেজি বীজে প্রায় 17% জমিতে জিরা চাষ করা যায়। এটা কোনোদিন ভাবিনি। এটা হচ্ছে ধরবাইলে হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগের মতো একটা জিনিস পাওয়া গেছে। এটা যদি এখন এটা সুফল আনতে পারি বা আল্লাহবাক যদি আমাকে দেয়, ভালো যদি হয়, তাহলে সামনে আরও করব। আরও 2-4 জন করার আগ্রহী দেখাচ্ছে। এখানে বিভিন্ন লোক করছে, এখানে এই বীজটা তোমরা কই পেলে? তা আমরা বললাম যে নারুলি গবেষণা অফিস থেকে দিছে, তোমরা যদি করো তাহলে তোমাকে যোগাযোগ করে দেবো, সমস্যা নেই। কিন্তু ওনারা খালি আশেপাশে দিকে যায়, দৈনিকে আসে জমির দিকে যাচ্ছে। প্রথম হাউস করে লাগালাম যে কেমন হয়, দেখি কী রকম ফল আসে। যদি ফল আসে তাহলে হয়তো আশা আছে করার জন্য। হাউসের ফল মোটামুটি ভালোই দেখতেছি, লোকজন আসে দেখতেছে, মোটামুটি অনেক লোক দেখে যাচ্ছে। আমি নিজেও দেখতেছি মোটামুটি ভালো ফল আসছে। আশা আছে যে গতবার আবার লাগানোর জন্য, আগামীবার লাগানোর জন্য চেষ্টায় আছে। হ্যাঁ, ফলন ভালো পাবো ইনশাআল্লাহ। যে অবস্থা দেখছি ফলন মোটামুটি ভালো। খুব বেশি যত্ন কি লাগছে? তেমন যত্ন লাগেনি। বগুড়ার শিবগঞ্জের কৃষক সাইফুল ইসলাম প্রায় 4 বছর ধরে চাষ করে আসছেন জিরা। প্রতি বছরই চাষ এলাকা বাড়াচ্ছেন তিনি। তার কাছ থেকে জিরার বীজ নিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন চাষি। বিগত কয়েক বছর ধরে এই জিরা নিয়ে কাজ করে আসছি। আমি প্রথমেতে এই মশলার উন্নত জাত বাড়ি জিরা 1, এটা আমাদের মশলা গবেষণা কেন্দ্র থেকে এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমি এখানে ছোট পরিসরে একটা আপনার যেটা বলা হয় এটাকে প্রদর্শনী, এই প্রদর্শনী পাই। সে প্রদর্শনীর মাধ্যমে কয়েক বছর ধরে আমি এটা বীজ হিসেবে এই জিরাটা চাষ করি এবং এই জিরা বাংলাদেশে প্রচুর চাহিদা বীজের জন্য। এটা আমি যে চাষ করি বিগত কয়েক বছর ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি এবং এবারও আমি চাষ করেছি এবং সেই জিরা এবারও আমার মাঠে ভালো হয়েছে। এবারও যে বীজ হয়েছে, জিরা হয়েছে, এটা আমি বীজ হিসেবেই ব্যবহার করব এবং এটা বাংলাদেশে অনেক কৃষক আমার কাছ থেকে এটা নেয় এবং অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে আমি এটা বিক্রি করে থাকি। জিরা চাষ কিছুটা নমনীয়, সেচ দিতে হয় খুব সাবধানতার সঙ্গে। চাষের জন্য উপযুক্ত সময় হলো শীতকাল। এই সময়ে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় জিরার ভালো ফলন হয়। আর যেহেতু এই ফসলটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, আমি যেহেতু লাগাইলাম, লাগানোর পর থেকে আমার উঠানো পর্যন্ত সময় লাগতেছে 110 দিন। তাহলে আমি 3 ভাগ করলে আমি কত করে পাচ্ছি? প্রায় 35 দিন করে। 35 দিন পর পর আমি প্রথম 35 দিন থেকে 70 পরের 35 দিন এই সময় আমি জমিতে পানি দেবো না। মানে লাগানোর পরে 35 দিন কোনো পানি দেওয়া যাবে না, লাগানোর পরে 35 দিন আমি তো গজায় গেল, 35 দিন পরে আমি একটা পানি দিলাম। পানি দেওয়ার পরে আবার পরবর্তীতে আসে আমি 35 দিনে একটা পানি দেব। তাহলে আমার এই যে হালকা পানি দেব, তাহলে এর ভিতরে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, জমি যতই রুক্ষ হোক না কেন। তো আমি জানি যে 7 থেকে 8 দিনে গজায়, আমি 4 দিনের মাথায় এবং যদি 7 দিনের মাথায় যদি আমি হালকা সেচ দিতে পারি তাহলে সবগুলো বীজ একসঙ্গে গজায় যাবে। কিন্তু এখানে যদি পানির যদি অভাব হয় তাহলে দেখা যাবে কি যে আপনি 20 দিন 25 দিন পরেও কিন্তু গিয়ে বীজ গজায়।
তাহলে তখন আমার সেটার জন্য সমস্যা হবে, যার কারণে আমি সেচের ব্যবস্থা করব, ওই সময় হালকা সেচ দেব। 90 থেকে 110 দিনের মাথায় জিরা পরিপক্ক হয়। জিরার গাছের রং যখন ধানের খড়ের মতো হবে এবং হাত দিয়ে টিপ দিলে দানা 2 ভাগ হয়ে যাবে, তখন বুঝতে হবে জিরা পেকেছে। সঠিক পরিচর্যা পদ্ধতি অবলম্বন করলে হেক্টর প্রতি প্রায় 600 থেকে 1000 কেজি ফলন পাওয়া যায় জিরার। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে আমাদের রিসার্চ পর্যায়ে 1 বিঘা জমিতে 80 কেজি 85 কেজির মতো বীজ আমরা নিজেরা পাইছি। সেক্ষেত্রে মানে একজন কৃষক তার ভাষায় সে বলছে যে সে 3 মণের মতো ফলন পেয়েছে, মানে আমাদের চাইতেও সে বেশি ফলন পেয়েছে। বাংলাদেশে জিরা চাষ এখনও নতুন। বছরে যে পরিমাণ জিরা লাগে সেই পরিমাণ জিরা এদেশে চাষ করা কখনোই সম্ভব নয়। তবে যে শুভ সূচনা হয়েছে কৃষকের হাত ধরে, তা এই চাষকে আরও উৎসাহিত করবে। জিরাটা আমাদের এখানে সম্পূর্ণ আমদানি নির্ভর একটা ফসল আমাদের দেশে। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমরা যে জিরাগুলো পাচ্ছি সেই জিরাগুলো বীজ জিরা হিসেবে এখান থেকে উৎপাদন করতেছি, এবং এই বীজটা যেহেতু আমাদের দেশে প্রচুর চাহিদা আছে বাড়ি জিরা 1-এর বীজের, আমার যে কৃষকরা এটা উৎপাদন করছে তাদের মাধ্যমেই সারা দেশ থেকে বিভিন্ন কৃষক, বিভিন্ন উদ্যোক্তা তাদের সাথে সংযোগ করে দেওয়া হচ্ছে। বীজ হিসেবে এখন দেশি জিরার এই জাতটি বিক্রি হচ্ছে প্রায় প্রতি কেজি 2 থেকে 2500 টাকায়, যা অন্য যে কোনো ফসলের চেয়ে বেশি লাভ দিতে পারে কৃষককে। তবে বাংলাদেশে জিরা চাষকে বাণিজ্যিক আকার দিতে হলে দরকার আরও বেশি গবেষণা, সহজ চাষ পদ্ধতি এবং বীজের সহজলভ্যতা। যদি সরকারি পর্যায়ে জিরা চাষ নিয়ে আরও বেশি উদ্যোগ নেওয়া যায়, তাহলে বাংলাদেশে উৎপাদিত জিরা দেশের চাহিদা পূরণ না করুক, দেশের আমদানির একটা বড় অংশ কমিয়ে আনতে পারবে। হয়তো এমনও হতে পারে বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে দেশে উৎপাদিত জিরার চাষ। অনাবাদি পাহাড়ি জমি ও বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ করে ব্যাপক ফলন পাচ্ছেন খাগড়াছড়ির কৃষি উদ্যোক্তারা। বিকল্প এই চাষ পদ্ধতি ইতোমধ্যেই স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। মাটির কম ব্যবহার এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় বস্তায় আদা চাষ বাড়তি আয় যুক্ত করেছে পাহাড়ি কৃষিতে। দর্শক, চলুন দেখে আসি পার্বত্য জেলা খাগড়াছড়িতে বস্তায় আদা চাষ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সবুজে ঘেরা পাহাড়ি জেলা খাগড়াছড়ি। প্রকৃতির অপার সৌন্দর্য এখানে মন জুড়িয়ে দেয়। মেঘ পাহাড়ের মিতালি, ঝর্ণার কলতান আর পাহাড়ি নদীর স্বচ্ছ জলের ধারায়। এই পাহাড়েই এখন দেশের কৃষির নতুন দিগন্ত খুলছেন আমাদের অদম্য পাহাড়ি কৃষক আর কৃষি উদ্যোক্তারা। খাগড়াছড়ির কৃষি উদ্যোক্তা সঞ্চয় দেবনাথ তার ফলজ বাগানের ফাঁকা জায়গা, এমনকি পাহাড়ের ঢালেও তিনি শুরু করেছেন বস্তায় আদা চাষ। অল্প জায়গায় কম খরচে এবং সহজ পদ্ধতিতে এই আদা উৎপাদনের নতুন কৌশল বদলে দিচ্ছে পাহাড়ের কৃষিচিত্র। আলুটিলা পাহাড়ের ঢালে প্রায় 1400 বস্তায় আদা চাষ করেছেন সঞ্চয়। সারি সারি বস্তায় প্রতিটিতে বেড়ে উঠছে সবুজ আদা গাছ। ফলাফল বালার দিকে আছে, লাভবান কমো। আমরা সামনে আরো 5000 বস্তা আদা চাষ করব। এই মৌসুমে সঞ্চয় প্রায় 800 কেজি আদা উৎপাদন করেছেন। সব খরচ বাদ দিয়ে প্রায় 1 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। প্রাথমিকভাবে বস্তায় 1400 বস্তা আদা চাষ করছি। 1400 বস্তা আদায় খরচ পড়ছে আমার 45 থেকে 50,000 ভিতরে সম্পূর্ণ টাকা। এখন আমি আদালতে দেখতেছি যে আমার আদা, আমার অনুমানিক ধারণা এই 800 কেজি আদা
তার মানে আপনার 20 মণ আদা হওয়ার সম্ভাবনা আছে। এখন 20 মণ বিক্রি করে বর্তমান বাজারে 100 টাকা হিসাব করলে আপনার প্রায় 2 লক্ষ টাকা আদা। বস্তায় আদা চাষ করতে জমির প্রয়োজন কম, পানি নিষ্কাশনের সমস্যা নেই। তাছাড়া বাগানের ফাঁকা জায়গাও লাগানো যায়। ফলে পাহাড়ি এলাকায় এই পদ্ধতি হয়ে উঠছে একটি আদর্শ আদা চাষ পদ্ধতি। সঞ্চয়ের সাফল্য অনুপ্রাণিত করছে আশেপাশের চাষিদেরও। মাটিতে অনেক সময় দেখা যায় পাহাড়ি ঢালু জমিতে উপর থেকে পলি জমে এসে উপরের আদার উপর দিয়ে ফলব জমে আদাটা উঠা হয় না, এবং কি আদা যদিও উঠে আদা এটা কিন্তু গ্রোথ বাড়ে না আদার। এই জন্য বস্তা চাষ করলে পানি জেগে দিয়ে যাক, কিন্তু আমার বস্তাটা আপনার এই কোনো রোগ জীবাণু ছাড়া এবং বস্তার ভিতরে সব কিছু কীটনাশক ওষুধ সার সব কিছু ব্যবহার করতে পারি। এবং সুবিধাজনক কি আমি নাড়াচাড়া করে এখান থেকে নাড়িয়ে নিতে পারি। তোলার সময় একটা সুবিধা ওই যে বস্তা তুলে ফেলতে পারি। আদার চাষ বাড়াতে কৃষকদের উন্নত বীজ, সার এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। তাদের মতে কৃষকদের এভাবে সহযোগিতা করতে পারলে পাহাড়ে বস্তায় আদার উৎপাদন আরও বাড়ানো সম্ভব। আমরা সদর কৃষি অফিস থেকে সঞ্জয় বাবুকে আমরা সার্বক্ষণিক সকল প্রকার প্রযুক্তিগত এবং কারিগরি যে সহযোগিতা সেগুলো প্রদান করেছি, এবং প্রকল্পের আওতায় আমরা তাকে বীজ, সার সহ বিভিন্ন উপকরণ আমরা প্রদান করেছি। পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা সবসময় তদারকির মধ্যে ছিলাম। রোগ পোকামাকড় সম্পর্কে আমরা তাকে সবসময় পরামর্শ দিয়েছি। চলতি বছর খাগড়াছড়ি জেলায় প্রায় 2550 হেক্টর জমিতে আদা চাষ হয়েছে, যার মধ্যে 20,000 চাষ হয়েছে বস্তায়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,075 মেট্রিক টন। যে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় 2024-25 অর্থ বছরে আমাদের প্রায় 20,000 এই বস্তায় আদা চাষ করা হয়েছে। আমাদের এই প্রযুক্তিটি খুবই সম্ভাবনাময় একটি প্রযুক্তি। আমাদের এখানে যেহেতু অনেকগুলো ফলজ বাগান আছে, বিশেষ করে প্রায় পুরো খাগড়াছড়ি জেলাতে 20,000 হেক্টরের বিভিন্ন প্রকার ফলজ বাগান আছে। তো আমরা এই বস্তা আদা চাষ প্রযুক্তিটি আমাদের বিদ্যমান যে ফলজ বাগান আছে, ফলজ বাগানের নিচে আমরা এই আদা চাষ সম্প্রসারণ করতে পারবো। এটার জন্য এক্সট্রা কোনো আমাদের জায়গা লাগবে না। এটা ছাড়াও জেলার অন্যান্য উপজেলাগুলোতেও যেন এই আমাদের এই প্রযুক্তিটি আরও ব্যাপকভাবে সম্প্রসারণ হয়, সেই ওই উদ্যোগ আমরা নিব। আমরা মাঠ পর্যায়ে যে আমাদের কর্মকর্তা যারা আছেন ওনাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আমরা এই ইয়েটি প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য ব্যাপক ব্যবস্থা নিব আমরা। পাহাড়ের অনাবাদি জমি আর ফাঁকা বাগানে কৃষি উৎপাদনের নতুন দুয়ার খুলে দিচ্ছে বস্তায় আদা চাষ। যদি এভাবে পাহাড়ে আদার চাষ বাড়তে থাকে তাহলে এটি বাংলাদেশের কৃষির এক নতুন দিগন্ত খুলে দিতে পারে, যা দেশের কৃষি অর্থনীতির এক মজবুত ভিত্তি হওয়ার স্বপ্ন দেখায়। প্রকৃতির রঙিন এক উপহার কর্নেলিয়ান চেরি। লাল টুকটুকে এই ফলগুলোর কদর রয়েছে সারা বিশ্বে। ইউরোপ ও এশিয়ায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা বিশাল বিশাল বাগানে ফলে কর্নেলিয়ান চেরি। আধুনিক সেচ প্রযুক্তি আর যত্নশীল পরিচর্যার সমন্বয়ে কিভাবে সেই চেরি পৌঁছায় খাবার টেবিলে। দর্শক, চারা থেকে চেরি পর্যন্ত সেই যাত্রাটা চলুন দেখে নেই। প্রকৃতির এক অপূর্ব রত্ন কর্নেলিয়ান চেরি। টকটকে লাল রং, রসালো গঠন আর পুষ্টিগুণে ভরপুর এই ফল বহু দেশেই সমাদৃত। শীতের শেষে বা বসন্তের শুরুতে গাছে গাছে ঝুলে থাকা এই ফল যেন প্রকৃতির নিজস্ব অলংকার। বিস্তীর্ণ ফলের বাগানে অনেক যত্ন, পরিকল্পনা আর প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠে এই সফল বাগানগুলো। কর্নেলিয়ান চেরি চাষের জন্য সবচেয়ে উপযোগী হল সুনিষ্কাশিত দোআঁশ মাটি, যেখানে পানি জমে থাকে না এবং শিকড় সহজে বিস্তৃতি লাভ করতে পারে। জমি প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি। থিওডোলাইটের সাহায্যে জমির ঢাল ও উচ্চতা নির্ণয় করা হয়, যাতে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা কার্যকর হয়। এরপর ট্রাক্টর দিয়ে গভীরভাবে চাষ করা হয় মাটি। উর্বরতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা হয়।
কর্নেলিয়ান চেরি চাষে মূলত নিয়ন্ত্রিত সেচ লাগে। এজন্য ব্যবহার করা হয় আধুনিক ড্রিপ ইরিগেশন পদ্ধতি, যেখানে প্রতিটি গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে পানি পৌঁছে দেওয়া যায়। অনেক ক্ষেত্রে সৌরচালিত পাম্প ব্যবহার করে এই সেচ ব্যবস্থা পরিচালিত হয়, যা একটি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং খরচও কমিয়ে আনে। নার্সারি থেকে বাছাইকৃত চারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রোপণ করা হয়, যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, বাতাস এবং পুষ্টি পায়। গর্ত খোঁড়ার সময় মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে একটি পুষ্টিকর পরিবেশ তৈরি করা হয়। রোপণের পর গাছের গোড়ায় মালচিং করা হয়, যা মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা জন্মাতে বাধা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে চারা গাছগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে। নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচর্যার মাধ্যমে গাছের বৃদ্ধি নিশ্চিত করা হয়। কয়েক বছরের মধ্যেই এই গাছগুলো ফুলে ফলে ভরে ওঠে। একসময় পুরো বাগান পরিণত হয় সবুজ আর লালের এক মনোমুগ্ধকর উদ্যানে। অবশেষে আসে সেই প্রতীক্ষিত সময়, ফসল তোলার মুহূর্ত। সূর্যের আলোয় ঝলমল করতে থাকা পাকা কর্নেলিয়ান চেরিগুলো যেন এক একটি লাল স্ফটিকের টুকরো। এভাবে ইউরোপের চাষিদের ধৈর্য, প্রযুক্তি আর প্রকৃতির সঙ্গে গভীর বন্ধনের ফসল কর্নেলিয়ান চেরি সারা বিশ্বের হাতে পৌঁছে যায়। যে চেরি এখানকার কৃষকদের করেছে লাভবান, খুলেছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। কি কি সতর্কতা নিতে হবে আপনার ফসল সুরক্ষায়। কোনো মতামত বা পরামর্শ জানাতে পারেন আমাদের। মতামত জানিয়ে লিখুন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন 019123022890 এই নম্বরে। দর্শক, দেখতে দেখতেই চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী শুক্রবার ঠিক এই সময়ে আবারও দেখা হবে কৃষির নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।